তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালোই আছো। আমি মির তোমাদের সাথে, আর তোমরা শুনছো দ্য মির অডিও স্টোরি। তো স্বাগতম দ্য মির অডিও স্টোরিতে। আজ কোনো ভূতের গল্প নয়, আজ এমন এক কাহিনী যেখানে প্রত্যেকটি ছায়া লুকিয়ে রাখে এক রহস্য। কলকাতার অন্ধকার গলিতে ঘটে গেছে এক ভয়ঙ্কর খুন, কিন্তু এটি শুধু একটি খুন নয়, এর পেছনে আছে এক গভীর ষড়যন্ত্র। সত্য উদ্ঘাটনে নেমেছে সত্যান্বেষী অনির্বাণ। রহস্যের পর রহস্য, ছলচাতুরি আর তীক্ষ্ণ বুদ্ধির লড়াই শুরু হতে যাচ্ছে। আপনি কি প্রস্তুত? তাহলে শুনতে থাকুন, কারণ সত্যের খোঁজ এখানেই শুরু। কলকাতার 1942 সাল। শহর তখনও ব্রিটিশদের অধীনে, কিন্তু বাতাসে স্বাধীনতার গুঞ্জন। রাতের কলকাতা দিনের মতোই ব্যস্ত, তবে কিছু জায়গায় গভীর রহস্যের ছায়া ঘনীভূত হয়। গড়িয়াহাটের এক প্রাচীন দোতলা বাড়ির মালিক সুশোভন রায় এক বিখ্যাত আইনজীবী। তিনি বহু বড় বড় মামলা লড়েছেন, অনেক অপরাধীকে জেলখানাতেও পাঠিয়েছেন। তবে আজ রাতটা তার জন্য শেষ রাত হয়ে এসেছে, সেটা সে নিজেও জানে না। তখন সন্ধ্যায় ঠিক 7:30। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। সুশোভন রায় তার স্টাডি রুমে বসে টেবিল ল্যাম্পের নিচে কিছু একটা বসে বসে একা একা লিখছেন। তার চোখে এক অদ্ভুত আতঙ্ক। মাঝে মাঝে সে বাইরের জানালার দিকে তাকাচ্ছেন, যেন কেউ তাকে অনুসরণ করছে। সেই সময় হঠাৎ বাইরে একটা দরজায় ভারী টোকার শব্দ। সুশোভন একটু থমকে গেলেন এবং সে ভাবলেন, এত রাতে কে আসতে পারে? তিনি উঠে দরজা খুলতে গেলেন, কিন্তু দরজা খোলার ঠিক আগেই একটা বাতাস চিরে কারা যেন ছুটে এলো। মুহূর্তের মধ্যেই রুমের আলো নিভে গেল। রুমের আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা বিকট শব্দ হলো, যেন টেবিলের ওপর কিছু ভারী বস্তু পড়ে গেল। বাইরে ঝিরঝির বৃষ্টি তখনও পড়ছে, বাতাসের সঙ্গে জানালার পর্দা উড়ছে, আর ভেতরে শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা। মিনিট খানেক পর একটা মৃদু টুক করে শব্দ হলো, কিছু একটা যেমন মেঝেতে পড়ে গেল। তারপর সব শান্ত। পরদিন সকালবেলা কলকাতা পুলিশ খবর পায় গড়িয়াহাটের বিশিষ্ট আইনজীবী সুশোভন রায় খুন হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আর সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। স্টাডি রুমের ভেতরে ঢুকে সবাই দেখে সুশোভন রায়ের দেহটা পড়ে আছে চেয়ার থেকে খানিকটা দূরে। বুকের মাঝখানে ছুরির গভীর ক্ষতচিহ্ন। রুমের একটা টেবিল ল্যাম্প উপর হয়ে পড়ে আছে মেঝেতে, সম্ভবত ধস্তাধস্তির সময় উল্টে গেছে। মেঝেতে কাঁচের কিছু টুকরো ছড়িয়ে রয়েছে। জানলার পাশে ছোট্ট শোকেস ভাঙা, আর তার হাতের মুঠোয় একটা ছেঁড়া কাগজ। পুলিশ সেই কাগজটা খুলে দেখে তাতে মাত্র কয়েকটা লাইন লেখা। শিকারী যখন জানে যে সে ধরা পড়বে, তখন নিজের পথ নিজেই খোঁজে। আমি তাকে চিনতে পেরেছি, কিন্তু হয়তো আর বলে যেতে পারবো না। সন্ধ্যের ছায়ায় মুখ দেখেছি, রাতেই সব স্পষ্ট হবে। এইটি মাত্র লেখা। এটা কিসের ইঙ্গিত? কাকে ইঙ্গিত করে লিখেছেন এই সুশোভন? কলকাতা পুলিশ তদন্তে গাফিলতির অভিযোগ অনেক, তাই এই কেসের দায়িত্ব দেয়া হলো গোয়েন্দা অনির্বাণকে। তিনি তখন ঘটনাস্থলে পৌঁছালেন। তখন মেঘলা আকাশের নিচে রহস্য ঘনীভূত হচ্ছে। গড়িয়াহাটের সেই পুরনো বাড়ির সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির দরজা খুলে নামলেন এক লম্বা চওড়া অথচ শান্ত প্রকৃতির মানুষ, গোয়েন্দা অনির্বাণ। হাতে কালো ছাতা, চোখ মুখে অদ্ভুত এক স্থিরতা। চারিপাশে কৌতূহলী লোকের ভিড়, পুলিশের ব্যস্ততা, কিন্তু তিনি নির্লিপ্ত। তিনি সোজা স্টাডি রুমের দিকে এগিয়ে গেলেন। ভেতরে ঢুকেই তিনি
একবার ভালো করে তাকালেন। পুলিশ সুপারিনটেন্ডেন্ট কর্নেল বসু তিনি এগিয়ে এলেন এবং অনির্বাণ বাবুকে নির্দেশ করে বললেন, অনির্বাণ বাবু, বেশ রহস্যময় কেস মনে হচ্ছে এটা। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানালার কাঁচ ভাঙা। অনির্বাণ নিঃশব্দে কাগজটা হাতে নিয়ে পড়লেন। শিকারী যখন জানে যে সে ধরা পড়বে তখন নিজের পথ নিজেই খোঁজে। আমি তাকে চিনতে পেরেছি, কিন্তু হয়তো আর বলে যেতে পারবো না। সন্ধ্যের ছায়ায় মুখ দেখেছি, রাতেই সব স্পষ্ট হবে। এটি পড়ে তিনি কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন। তারপর ধীর গতিতে মেঝের দিকে তাকালেন, যেখানে ছড়িয়ে থাকা কাচের টুকরো দেখা যাচ্ছিল। এরপর পা বাড়ালেন মৃতদেহের দিকে। হঠাৎ তিনি ঝুঁকে পড়ে সুশোভনের ডান হাতটা উল্টে দেখলেন। সুশোভনের হাতের তালুতে লাল কালি দিয়ে লেখা রয়েছে 30। অনির্বাণ কিছুটা নীরবে সেটা দেখলেন। তারপর এক রহস্যময় হাসি ফুটে উঠল তার ঠোঁটে। খুনির প্রথম ভুল, বললেন তিনি শান্ত স্বরে। কর্নেল বসু একটু বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন তার দিকে। এর মানে কি অনির্বাণ বাবু? অনির্বাণ চুপচাপ জানলার দিকে তাকিয়ে বললেন, এর মানে খুনি খুবই বুদ্ধিমান, কিন্তু তার বুদ্ধির চেয়ে আমার ধৈর্য অনেক বেশি। অনির্বাণ হাতের তালুতে লেখা 30 সংখ্যাটা দেখে কিছু ভাবছিলেন। কর্নেল বসু আবারও জিজ্ঞাসা করলেন, এই সংখ্যার মানে কি অনির্বাণ বাবু? অনির্বাণ ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, এটা এই সংখ্যা একটা তারিখ হতে পারে, একটা সময় হতে পারে, কিংবা তিনি হয়তো কাউকে নির্দেশ করাতেও লেখা হতে পারে। ব্যাপারটা খুবই জটিল মনে হচ্ছে। তারপর তিনি আবার ঘরের চারিপাশে তাকালেন। এক দৃষ্টিতে দেখলেন ভাঙা জানলাটা, টেবিলের উল্টে যাওয়া ল্যাম্প, ছড়িয়ে থাকা কাঁচের টুকরোগুলো। তারপর পকেট থেকে একটা ছোট্ট লুপ বের করে জানলার কাঁচের টুকরোগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। হঠাৎ তিনি এক জায়গায় থেমে গেলেন। এক টুকরো কাঁচ হাতে তুলে আনলেন, তার আলোতে ধরলেন এবং চমকপ্রদ বিষয় ধরা পড়ল। কাঁচের ওপর রক্তের দাগ। এর মানে কি অনির্বাণ বাবু? তাহলে খুনি কি জানলা ভেঙে ঢুকেছিল? না, খুনি জানলা ভাঙেনি, এটা প্রতারণা করার জন্য হয়েছে। তাহলে খুনি এসেছে কোথা থেকে? অনির্বাণ ধীর পায়ে এগিয়ে গেলেন দরজার দিকে। দরজার হাতলটা পরীক্ষা করলেন, তারপর মেঝের দিকে তাকালেন। হঠাৎ একটা জায়গায় হাত বুলিয়ে বললেন, খুনি এসেছিল এই দরজা দিয়েই। এবং সবচেয়ে বড় কথা, তিনি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, খুনি এখনো আমাদের কাছেই আছে। এ কথা শুনে ঘরে উপস্থিত সবাই থমকে গেল। পুলিশের কিছু অফিসার নিজেদের মধ্যে ফিসফিসানি শুরু করলো। কর্নেল বসু উদ্বিগ্ন চোখে বললেন, মানে আপনি বলতে চাইছেন খুনি এই বাড়িতেই আছে? মানে আপনি বলতে চাইছেন খুনি আমাদের মাঝেই আছে? অনির্বাণ রহস্যময় হাসি তাকালেন এবং হাসলেন। তারপর জানালার বাইরে মেঘলা আকাশের দিকে তাকিয়ে বললেন, আগে হ্যাঁ, এবং সে নিজেই জানে যে আমি তাকে খুব দ্রুতই ধরে ফেলবো। অনির্বাণের কথা শুনে সবাই নিঃশ্বাস চেপে রেখে দাঁড়িয়ে রইল। খুনি কি সত্যি এই বাড়িতে লুকিয়ে আছে? সবাই ধীরে ধীরে ঘরের চারিপাশটা আবার একবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তারপর জানলার কাছে গিয়ে বললেন, আমাদের খুনি খুবই চতুর, কিন্তু আমি একটু বেশি ধৈর্যশীল। তারপর কর্নেল বসুর দিকে ফিরে বললেন, এই বাড়ির সমস্ত কর্মচারী এবং পরিচিত লোকজনের তালিকা কি আছে? কর্নেল বসু সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা নোটবুক বের করে বললেন, হ্যাঁ অনির্বাণ বাবু আছে,
এখানে সমস্ত পরিচালক, দারোয়ান এবং এবং পরিবারের ঘনিষ্ঠদের নাম আছে। এই নেন। অনির্বাণ সেই তালিকাটা একবার চোখ বুলিয়ে বললেন, এখানে একজনের নাম নেই। কার নাম নেই? কার নাম নেই? কর্নেল বসু অবাক হয়ে জিজ্ঞেস করলেন। অনির্বাণ তখন জানালার বাইরে বাগানের দিয়ে তাকিয়ে বললেন, যে ব্যক্তি গত 3 মাস ধরে প্রতিদিন বিকেলে এই বাড়ির সামনে ঘুরে বেড়াতেন, তার নাম নেই। কিন্তু আপনি সেটা জানলেন কিভাবে? অনির্বাণ একটু মৃদু হাসলেন, তারপর বললেন, ওই টেবিলের ওপর একটা খামে একটা বিশেষ চিঠি ছিল, যেটা কেউ নিয়ে গেছে, কিন্তু সেই চিঠির শেষ অংশ টেবিলের কোনায় রেখে রয়ে গেছে। সেটাতে লেখা ছিল, আপনার বাড়ির সামনে প্রতিটি সন্ধ্যায় আমি থাকবো। তিনি ঘরের মধ্যে একবার চোখ ঘুরিয়ে দেখলেন, তারপর ধীরে ধীরে দরজার কাছে গেলেন। উনি কোথায় লুকিয়ে আছে সেটা আমি জানি। কর্নেল বসু কিছুটা অধৈর্য হয়ে বললেন, আরে অনির্বাণ বাবু, আপনি খুনিকে যদি খুঁজে পেয়েছেন তাহলে সে কোথায়? অনির্বাণ কোনো উত্তর দিলেন না। তিনি ধীর পায়ে এগিয়ে গেলেন সুশোভনের বুকের কাছে পড়ে থাকা ছেঁড়া কাগজটার দিকে। সেটাতে আরেকবার ভালো করে দেখলেন, তারপর মাথা তুলে বললেন, খুনি এই ঘরেই আছে এবং সে আমাদের কথাগুলো সবই শুনছে। একথা শুনে সবাই শিউরে উঠলেন। ঘর জুড়ে নীরবতা নেমে এলো। আমাদের চারিপাশে যে এত লোক দাঁড়িয়ে আছে, তার মধ্যেই একজন খুনি। পুলিশরা সঙ্গে সঙ্গে সতর্ক হলো। কয়েকজন হাতে রিভলভার খুব শক্ত করে ধরলো। অনির্বাণ এবার মৃদু হাসলেন, তারপর খুব ধীর বললেন, খুনি এতক্ষণ ধরে যে আতঙ্কের মধ্যে ছিল, সে হয়তো পালানোর সুযোগ খুঁজছে, কিন্তু তার জন্য একটা ছোট্ট সমস্যা আছে। হ্যাঁ, কি 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 সমস্যা? কর্নেল বসু কৌতূহলী হয়ে বললেন। অনির্বাণ ঘরের কোণে রাখা পুরনো কাঠের আলমারির দিকে তাকালেন, তারপর বললেন, সমস্যা হলো সে লুকিয়ে আছে ওই আলমারির ভেতরে। ঘর জুড়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়ে গেল। পুলিশের 2 জন দৌড়ে গিয়ে আলমারিটা ঘিরে ফেলল। কর্নেল বসু রিভলভার বের করে বলল, এই তালাটা ভাঙো, ভাঙো তালাটা। একজন কনস্টেবল হাতুড়ি দিয়ে আলমারির তালাটা ভারী আঘাত করলো এবং জোরে আঘাত দিয়ে তালাটা ভেঙে পড়ল। দরজা খুলতেই ভেতর থেকে তো বন্ধুরা, এখানে শেষ হচ্ছে দ্য মিথ অডিও স্টোরি, আজকের রহস্যময় অধ্যায়। কিন্তু এই গল্প এখানে শেষ নয়। অনির্বাণ কি পারবে সত্যের নাগাল পেতে? খুনের পেছনের রহস্য কি? সবচেয়ে বড় প্রশ্ন, ঘাতক কে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করুন। তো বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে দ্য মিথ অডিও স্টোরি আজকের অধ্যায়। পরবর্তী পর্বতে আমরা জানবো যে আলমারির ভেতর থেকে কি বেরিয়ে আসলো। তো দেখতে হলে দ্য মিথ অডিও স্টোরিটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস না করেন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।